জুলাই প্রোগ্রামের মধ্যেই করেন স্যার। তো কেন এত তারা দিচ্ছিল আজকে আপনাদের প্রোগ্রামে এসে বুঝতে পারলাম। আপনাদের যে অসীম কষ্টের কথা শুনলাম, বেদনার কথা শুনলাম, আত্মত্যাগের কথা শুনলাম, এটা সত্যি যে জুলাই গণ অভ্যুত্থান একটা নতুন অধ্যায় হচ্ছে কারাবন্দী। আজকের অনুষ্ঠানে প্রথম বলা হলো এবং এই আত্মত্যাগ অবশ্যই আমাদের আরো আগে শোনা উচিত ছিল। তো আক্তারের কাছ থেকে আমি যখন আক্তার জেলখানায় যায়, নূর জেলখানায় যায়, তারা আমার সন্তানের মন খুব কান্নাকাটি করছিল, ফোন করছিল, বাসায় আসছিল। তা আমার তো তখন কিছু করার নেই, আমি জাস্ট খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম। নূরকে যেদিন মারলো সেদিন প্রচন্ড মন খারাপ ছিল, রেজওয়ানা বোধহয় মনে নাই, রাত্রেবেলা আমরা দুজন খুবই মন খারাপ করলাম। আমরা ওকে অনেক আদর করি, বিকজ আমরা 2018 সনে যে অসীম নির্যাতনের মধ্যে দিয়ে সে একটা আন্দোলনকে গড়ে তুলেছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এই স্যাক্রিফাইসের তো তুলনা নাই। কতবার যে সে মার পেয়েছে। এবং তার পাশাপাশি আমরা আক্তারকে যখন দেখলাম, যে আক্তারকে প্রথম আমি দেখি সে অনশন করছিল, আপনার একটা ভুয়া পরীক্ষা হয়েছিল, প্রশ্ন জাল করে আর কি। তো আক্তারই বোধহয় বলেছিল বা কেউ একজন বলেছিল যে আমি এতদিন যাবত অনশন করছি, কেউ একটা টিচার আমাকে দেখতে আসলো না। তা আমি আমার সমস্ত কাজ ফেলে সেদিন গিয়েছিলাম, ওইটাই উঠতাম প্রথম দেখা, ও আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল, আমিও কেঁদে দিলাম। এবং আমার যে ওই স্মৃতিটা মনে পড়ে যে আমাদের সেই আক্তার। তারপর আরেকটা স্মৃতি আপনাদেরকে বলি, আক্তার যখন ওই নতুন সংগঠন করবে, এই সংগঠনের হাত ধরে আমাদের জুলাই গণ অভ্যুত্থান হলো, আক্তার আমার ডিপার্টমেন্টে আসলে আমাকে খুবই বকা দিলাম, আবার নতুন সংগঠন কিছু তোমরা খালি নিজেরা ঝগড়াঝাটি করে নতুন সংগঠন করার কি। আমি তাকে এত বকা দিচ্ছিলাম, সে শুধু মাথা নিচু করেছিল আর একটু মৃদু হাসি হাসছিল আর কি। আমি আসলে বুঝিনি, হয়তো ওদের মনে এমন একটা দৃঢ় বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল, নতুন সংগঠনের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করবে তারা। সত্যি তারা সেটা করে দেখিয়েছে আমাদের। অসাধারণ আমাদের জুলাই গণ বিপ্লবে অনেক বড় একটা রোল ছিল তাদের সংগঠনের। এখানে আমাদের মঞ্জু ভাই আছেন, আমাদের পরোয়ার ভাই চলে গেছেন। আমরা একটা পরিবার ছিলাম। আমরা 15টা বছর আমরা অত্যাচারিতদেরও একটা পরিবার থাকে। আমরা একজনকে দেখতাম, আমরা দূরের থেকে দেখলেও আমরা আরেকজনের প্রতি ভালোবাসা আপনারা কারাগারে গিয়ে অনুভব করেছেন, সেটা আমরা এই বৃহৎ কারাগারে অনুভব করতাম সবসময়। কেন আমাদের সেই বন্ধন যেন চলে না যায়। সকালবেলা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাদের জামাত নেতা আবুল কাশেমের যে সন্তান ব্যারিস্টার আরমান, উনি অনেক অনেক বছর গুম হয়েছিলেন। উনি এমন একটা কথা বলেছে, আমি সকাল থেকে আমার মনে হচ্ছে আসলে আমাদের হয়তো অনেক বেশি শোনা দরকার আপনাদের এক্সপিরিয়েন্স গুলা। এত চমৎকার একটা কথা বলেছে, সে অনেক বর্ণনা দিল কি ভয়াবহ অবস্থায় ছিল, দিন না রাত বুঝতে পারতো না, চোখ বন্ধ করে রেখেছিল। কিবার তো দূরের কথা, দিন না রাত বুঝতে পারতো না। সেখানে প্রচন্ড তার আকুতি ছিল, একটু দেখতে চায় এটা কি দিন না রাত, এরকম একটা ফিলিংস নিয়ে। মঞ্জু ভাই সে কত বছর ছিল? হ্যাঁ, 8 বছর। আমরা কিন্তু রেজওয়ানা বলেছে আয়নাঘরে গিয়েছে, আয়নাঘরের সাইজটা হচ্ছে আপনারা যারা প্লেনে গেলে প্লেনের যে বাথরুমটা থাকে সেটুকের সাইজ, ওখানে আপনি শুতে পারবেন না, পুরা শরীর মেলে শোয়া যায় না। সেখানে একটা মানুষ 8 বছর ছিল, 8 বছর। আমি সে বারবার বলতেছি, সবসময় চাইতে সে মরে যায়, মৃত্যু একটি অনেক বেটার আর কি, অন্ধকারে দূর করার জন্য। তারপর সে 2টা কথা বলেছে, আমার মনে আপনাদের সাথে শেয়ার করি। একটা কথা বলেছে যে ওর মধ্যে প্রচন্ড একটা প্রশ্ন আসছে, শেখ হাসিনা এত বড় দানব কিভাবে হয়ে উঠতে পারবে, এত কষ্ট দিতে পারে মানুষকে, এত অত্যাচার করতে পারে, এত হত্যা করতে পারে, এত অবলীলায় কিভাবে সেটা হলো আর কি। তার একটা অ্যানালাইসিস আছে, সে বলবো এটা হয়েছে তার কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দেখি নাই, আমরা দলের আওয়ামী লীগের নেতা এই হিসাবে দেখতাম। 7 খুন মাফ আমরা দেখতাম, সে কার সন্তান 7 খুন মাফ আমরা দেখতাম, সে এইভাবে দেখেছি। একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়ালাইজ করতে পারতাম না। এই আমরা বলতে সে আমাদের সো কল সিভিল সোসাইটিকে বুঝিয়েছে, কারণ জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ হাসিনা কি, তারা সবসময় প্রতিবাদ করেছিল। আরেকটা কথা আমাকে বলেছে, এটা আপনারা একটু প্লিজ মনে রাখবেন। আমার মনে হয় আমি জুলাই গণ অভ্যুত্থানে যত কথা শুনেছি, এটা হচ্ছে বেস্ট কথা আমার শোনা। সে একটা জিনিস বলেছে, যখন আমরা জুলাই গণ অভ্যুত্থান করছিলাম, একজন লাশ পড়ে যাচ্ছে, একজন গুলি খাচ্ছে, বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, একজনের চোখে পানি দিচ্ছে, টিয়ার গ্যাসে একজনের চোখে লাগছে, আরেকজনের চোখে হেল্প করছে, সবাই মিলে একসাথে থাকছে। তখন কি আমরা একটু চিন্তা করেছিলাম কে হিন্দু কে মুসলমান,
কে মাদ্রাসার ছাত্র কি চিন্তা করেছিলাম? করি নাই। তখন কি আমরা চিন্তা করেছিলাম যে কে গরিব, কে বড়লোক, কে বস্তিবাসী, কে রিক্সা চালক? আমরা কিন্তু চিন্তা করি নাই। তখন কি আমরা চিন্তা করেছিলাম কে জামাত, কে বিএনপি, কে ছাত্র অধিকার, কে এনসিপি? এগুলিকে আমরা চিন্তা করেছিলাম? আমরা খালি চিন্তা করেছি আমরা মানুষ, আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি। এখানে আমার ধর্মের পরিচয়, বয়সের পরিচয়, বংশের পরিচয়, সম্পদের পরিচয়, দলের পরিচয় সবকিছু গৌণ। যখন আমরা এটা ভেবে, আমরা প্রত্যেকে যখন নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি, তখন কোনো বাধা আর বাধা থাকবে না। আনফরচুনেটলি আমরা এই বন্ধনটা গণঅভ্যুত্থানের পর দেখি নাই। মানুষকে যে কতভাবে, কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা, এর সম্পর্কে অশ্রদ্ধার প্রত্যেকে গালি দেয়। একটু আগে মঞ্জু ভাই আমাকে দেখাচ্ছিল, একজন নাম বললো, সে আমার সম্পর্কেও গালি দিচ্ছে। এখন প্রত্যেকে গালি দেয়। আমরা কি জুলাই গণ অভ্যুত্থানটা এই অসীম স্যাক্রিফাইসটা করেছিলাম প্রত্যেকে গালি দেওয়ার জন্য, প্রত্যেকে মিথ্যা কথা বলার জন্য, প্রত্যেকে ইনসাল্ট করার জন্য, প্রত্যেকে ঝগড়া করার জন্য? আমরা কি গণ অভ্যুত্থানটা করেছিলাম বিভেদ করার জন্য? আমি দেখতাম গণ অভ্যুত্থান কালে আমাদের গণ অভ্যুত্থানে যারা নেতারা ছিল প্রত্যেকে শ্রদ্ধা করত। আপনি দেখেন খেয়াল করে, এই 15 বছর আপনার ধরেন জামাত, বিএনপি, কোনোদিন কেউ কারোর সঙ্গে বাজে কথা বলতো? 15 বছর শেষ হলে সাথে সাথে শুরু হয়ে গেছে, যে যাকে যেভাবে পারে। এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে, ছাত্র দলকে বাজে কথা বলতে হবে, আক্তারদেরকে বাজে কথা বলতে হবে, নূরদেরকে বাজে কথা বলতে হবে। এটার জন্য একটু চিন্তা করে দেখেন যে আমরা সবাইকে মানুষ ভেবে একসাথে আমরা এই দানবকে সরিয়েছি। এই দানবকে সরানোর পরে আমরা নিজেরা কি করা শুরু করেছি? আমি পত্রপত্রিকায় পড়ি, জামাত বলে, বিএনপি বলে, এনসিপি বলে যে 1-11 পদধ্বনি শুনছি। একই সাথে এই কথা বলে, আবার একই সাথে নিজেদেরকে গালি দেয়, নিজেদের সাথে ঝগড়া করে। তো আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। জুলাই থেকে কি পেলাম না, জুলাইকে কি দিলাম সেটা চিন্তা করতে হবে। যারা কবরে চলে গেছে তারা তো আমি আর আপনি, আমাদের অনেক বঞ্চনা আছে, তাদের তো জীবনটাই শেষ। যে ছেলে অন্ধ হয়ে গেছে সে পৃথিবীর আলোই আর কখনো দেখবে না। আমাদের অনেক বঞ্চনা থাকবে, অনেকভাবে আমরা অনেক কিছু রাষ্ট্রের কাছে চাইতে পারি, কিন্তু আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যারা জুলাইয়ে শহীদ হয়েছে, যারা পার্মানেন্টলি অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি আমাদের দায়িত্ব যেন আমরা কখনো ভুলে না যাই। আপনারা যে দাবিগুলো করেছেন, আপনাদের কথা শুনে আমার প্রথম যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনাদের যে সাফারিংস, আপনাদের যে অভিজ্ঞতা, এটা ডকুমেন্টেশন প্রয়োজন। এটা আপনারা যদি খুব অনেকভাবে ডকুমেন্টেশন করা যায়, ওরাল হিস্ট্রি করা যায়, বই করা যায়, স্মৃতিচারণের মূলক অডিও করা যায়, ভিডিও করা যায়, এটা থাকা দরকার আমাদের ইতিহাসে। আর এটা আপনারা স্বীকৃতির কথা বলেছেন, অবশ্যই আলাদাভাবে স্বীকৃতি হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় কি আপনারা কি শুধু কারাবন্দী? আপনারাও তো জুলাই যোদ্ধা, অনেক বড় যোদ্ধা, ঠিক না? আমরা তো সবাই, এই যে বন্ধু ভাই একটা কথা বলেছে যে আওয়ামী লীগ বাদে আমরা সবাই তো জুলাই যোদ্ধা ছিলাম, সবাই ছিলাম। আর কতগুলো তালিকা করবো আমরা? আর তালিকাবাদী, তালিকার পলিটিক্স তো আওয়ামী লীগ করে গেছে। আমরা বরং তালিকার থেকে বাইরে থাকি। আমরা যদি আপনারা চান, যদি আপনারা সত্যি মনে করেন যে তালিকা করা দরকার, আমরা বড়জোর একটা আমাদের যে জুলাই জাদুঘর হবে, সেখানে অ্যাটলিস্ট আমরা একটা ডকুমেন্টেশন রাখতে পারি। এই ডকুমেন্টের সাথে যদি আমরা রাখি, অন্তত আমাদের একটা স্মৃতি থাকলো, আমাদের মনে থাকলো। ওকে, ঠিক আছে। আর একটা কথা, ওকে, তালিকা, আচ্ছা, যেই দাবি মেনে নেওয়া হয় সেটা আবার দিতে হবে। আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে এতবার আপনাদের হয়ে গেছে, আপনাদের একটা তালিকা করা কোনো ব্যাপার না। আরেকটা হচ্ছে করা হবে, তালিকা হবে। আচ্ছা, আরেকটা কথা আপনারা বলেছেন, আপনি তাহলে কথা বলে চলে যাই। আসেন প্লিজ, আসেন প্লিজ আসেন। আপনারাই বলতেছেন একটা এত বড় একটা সম্মানের ব্যবস্থা করেছেন, প্রথম কথা বলার ব্যবস্থা করেছেন, এগুলি প্রতিদান কি এগুলি? আশ্চর্য। যখন বলতেছি তালিকা হবে, তখনও বলছে তালিকা হবে। আপনারা যদি এরকম করেন, এরকম করলে তো এটা কি আপনারা যে এই অসীম স্যাক্রিফাইস করেছেন এটার সাথে মানানসই হয়? একজন দুজন চিৎকার করছেন, বাকিরা কত সুন্দরভাবে বসে কথা শুনছেন। প্লিজ পে রেসপেক্ট টু দেম।
বাকি যারা খুব ভদ্রভাবে সুন্দরভাবে কথাটা শুনছে। আমি তো বলছি যে আপনাদের জন্য কি করা সম্ভব। এখন আপনাদের জন্য আমরা একটা প্রোগ্রাম আয়োজন করছি, এটার জন্য একটা ধন্যবাদ দেন। এটা অনেক ধন্যবাদ। এখন আমরা আপনাদেরকে ডকুমেন্টেশন, আপনারা যদি বই করতে চান, আপনারা যদি ওরাল হিস্ট্রি করতে চান, সেটা সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপার, এটা আমি তাদেরকে বলবো। আমার যেটা করা সেটা করছি। আমাদের কাছে একটা বলেছেন, আমাদের একটা মিসকনসেপশন থাকে, জেলখানার কথা বলেছেন। আমাদের পরোয়ার ভাই বলে গেছেন জেলের সংস্কার করেন। আপনাদের এখান থেকে আবার আওয়াজ উঠছে না, এখন না, ঠিক আছে, আমি বুঝেছি কেন বলেছেন, জাস্টিফাইডলি। তাহলে এখন যদি না হয়, পারওয়ার ভাই খুব ইমোশনে বলে গেলেন, তাহলে কখন? তাহলে কি বিএনপি এসে করবে আপনাদের মনে হয়? জামাত এসে করবে? আর আমরা যদি করি আপনারা খুশি হবেন? হবেন? শিওর? এটার বেনিফিট কিন্তু এখন যারা জেলবন্দি আছে ওরা পাবে। খুশি হবেন? হবেন? হাত তুলেন, হাত তুলেন, খুশি হবেন? ওকে, আপনারা যখন এটা বলেছেন, এখনই যখন ভাই বলতে জন্য তো আওয়ামী লীগ তো আছে আলাদা জেল করার বিধান করা যাবে না। আপনাদেরকে একটু বলে যাই, আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা করে ইমপ্লিমেন্টেশনের টাইম তো আমরা পাবো না। আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব। আপনাদেরকে আমি দুইটা কথা দিলাম, যেটা দিলাম সেটা করব। একটা হচ্ছে আমরা আপনাদের তালিকাটা করব, আমরা জুলাই জাদুঘরে রাখার ব্যবস্থা করব। আর সেকেন্ড হচ্ছে আক্তার যদি মনে করে এটা নিয়ে বই করতে চায়, বই করার ব্যাপারে আমি হেল্প করতে পারবো। থার্ড হচ্ছে কারাবিধির সংস্কারের কাজ করে যাব। ঠিক আছে?